স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন স্টুডিওতে সিনিয়র সাংবাদিক এবং একই সাথে বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ জিয়াউল কবির সুমন। অনেক ধন্যবাদ, স্বাগত জানাই আপনাকে। এবং একই সাথে আছেন মাননীয় সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হিলাল। অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই আপনাদের দুজনকেই ৭১ জার্নালে সময় দিয়েছেন আমাদের। এবং একই সাথে দর্শক, আমরা অনলাইনে যুক্ত করে নিয়েছি আশা করি ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্টের, তাকেও স্বাগত জানাই। আমরা আলোচনা শুরু করব দর্শক, তবে তার আগে নিউজ পোর্টালের খবরগুলো এক নজরে দেখে আসি। প্রথম আলো আমাদের হাতে আছে, আশা করি দেখতে পাবো তারা কি পোর্টালে নিউজ করেছে। এই যুদ্ধ আমরা জানি, অথচ আমাদের তার মধ্যে থাকতে হচ্ছে। এটি আমরা জানি যে ইরান যুদ্ধ নিয়ে কিছুক্ষণ আগেও আবারও হামলার খবর এসছে বিভিন্ন গণমাধ্যমে, তার খবর। এবং আছে বিল বকেয়া, ২০টি সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্রে কাল থেকে খাবার সরবরাহ বন্ধ, সে খবর। জেনজিকে প্রতিনিধিত্ব করেন জামায়াত জেনারেশন হয়ে যাবে না, সংসদে আন্দালিব রহমান উনি বলেছেন। সংসদে আজকে নানা ঘটনা ঘটেছে, আমরা সেই খবর আলোচনা করব। এরপর আছে বিডি নিউজ 24.com, তারা বলছে রাজধানীর ফুটপাতে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। কিন্তু এই অভিযান কতদিন স্থায়ী হবে সেটিও একটি প্রশ্ন, কারণ আমরা অভিযান হতে দেখি, আবারও দেখা যায় সেটি নিয়ন্ত্রণ করা যায় না। পররাষ্ট্র মন্ত্রী তিনি ৭ তারিখে দিল্লি যাচ্ছেন এবং কাদের সাথে বৈঠক হবে সেটি নিয়ে একটি প্রতিবেদন তারা করেছেন। এবং আছে হরমুজ থেকে নিজেদের তেল নিজেরাই আনুন, মিত্র দেশগুলোকে বললেন ক্ষুব্ধ ট্রাম্প, সেই খবর। বাংলা ট্রিবিউন, ইরান যুদ্ধে জ্বালানিতে চাপ, বিদ্যুৎ সরবরাহের বিকল্প পরিকল্পনা, ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তান ও চীনের ৫ দফা শান্তি প্রস্তাব। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা, সেরকম একটি মন্তব্য আজকে তিনি করেছেন। এবং একই সাথে জ্বালানি সংকটে যত ক্ষতির সংখ্যা হতে পারে সেই খবর। এবং জামাতের উদ্দেশ্যে আন্দালিব পার্থ বলেছেন সংবিধানকে মনে করিয়ে দেয় এটা ৭১-এর পরাজয়ের দলিল। এরকম নানা খবরাখবর বেশিরভাগই আসলে গণমাধ্যমগুলোতে বেশিরভাগই হচ্ছে, আমরা জানি যে সংসদ অধিবেশন চলছে, সেখানে নানা রকম যে বক্তব্য সেইটি সকল গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়েছে। আমরা এটা আলোচনা করতে চাই বিষয়টি নিয়ে। সুমন ভাই, আপনাকে দিয়ে যদি শুরু করি, সেটি হচ্ছে প্রাণবন্ত সংসদ এবং একই সাথে নানা রকম যুক্তিতর্কের সংসদ আমরা দেখতে পাচ্ছি। তবে যেটি আলোচনা হচ্ছে এখন যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়াটি, সেটি নিয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেছেন যে এই যেই জুলাই সনদের বাস্তবায়নের আদেশটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। আসলে এটা উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা আগেও বলেছেন। এর আগেও যেহেতু সংসদের যেই জুলাই সনদের যে বিষয়গুলো নিয়ে ওনাদের সাথে ঐক্যমত্য হয়েছে, আর যেগুলোতে তারা বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, তো সব কিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকার একটি জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজন করে। সেখানে তারা সব দলই যায়, সেখানে এনসিপি বাদে বাকি সবাই যায়, সবাই সেখানে স্বাক্ষর করে। এবং তখনই তারা এটা পরবর্তীতে এই জিনিসটা তারা রিয়েলাইজ করে যে এটা তাদেরকে দিয়ে একটা যেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেই বিষয়গুলো সেই জুলাই সনদের বিষয়গুলোতে উল্লেখ করা আছে, যার ফলে তখন থেকেই বিএনপি, আমি যতটুকু খেয়াল করেছি, তখন থেকেই তারা একটু ব্যাকফুটে চলে গিয়েছেন, যদি হেলাল ভাই আমি যদি ভুল না বলে থাকি। তো এবং যথারীতি সংসদে এটা নিয়ে কিভাবে বাস্তবায়ন হবে, বাস্তবায়ন সবাই চান, এখন কিভাবে বাস্তবায়ন হবে, ওয়েটা কি হবে, কোনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, কোনটা কি হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের সাথে একটা ডিবেট হচ্ছে। তো সেখানে মোদ্দা কথা বাস্তবায়ন নিয়ে কারো কোনো, কিন্তু সংবিধান এবং সনদ সব কিছু মিলিয়ে একটা হচপচ অবস্থা চলছে। তো আশা করি যে আলাপ আলোচনার মধ্যে আসলে সব কিছুর সমাধান হতে হবে, কারণ একদিকে তাদের সুরক্ষাও যেমন জরুরি, জুলাইতে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরও সংবিধান সুরক্ষা দিতে হবে তাদেরকে।
আবার সংবিধানের বিষয়টাও দেখতে হবে। সবকিছু মিলিয়ে আলাপ আলোচনার মধ্যে আমি মনে করি যে একটা সমাধানে তারা আসতে পারবেন। এই সমাধানটি করতে আপনার কাছে কি মনে হয়? কারণ যেহেতু বারবারই বিরোধী দল নানা রকমভাবে বক্তব্য দিচ্ছেন, তারা বলছেন যে সরকার হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি করছে। গণভোট নিয়ে গত কয়েকদিন ধরে আমরা খুব তাদের কাছ থেকে বক্তব্য পাচ্ছি, তারা সরাসরিই বলছে যে গণভোট আসলে বাস্তবায়ন করতে চায় না সরকার। আসলে আমি যেটা খেয়াল করছি যে জুলাই সনদ সংসদে বাইরে রাজপথে বক্তব্য দেওয়া এক জিনিস, আর সংসদে বসে বক্তব্য দেওয়া বা সেখানে রুলস অফ প্রসিডিওর বা বিভিন্ন বিধি, নোটিশ, ৭১ বিধি, নানান কিছু আছে, সেগুলো তারা প্রপারলি হয়তো মেনটেন করছেন না। আর এই সংসদে 80% মতো সংসদ সদস্য নতুন। তো সব কিছু মিলিয়ে একটা কি বলে একটা গ্যাপ হয়তো তৈরি হয়েছে। সেটা হয়তো আর একটু এক্সপিরিয়েন্স হলে এই জিনিসগুলো হয়তো অনেকখানি দূর হয়ে যাবে বলে আমি মনে করি। আজিজুল বারী হেলাল, আপনার কাছে একটু জানতেই চাই যে জুলাই সনদে বিরোধী দলের যে বক্তব্যগুলো আমরা গত কয়েকদিন ধরে সংসদে এবং বাইরেও শুনছি নানাভাবে, যে সরকারের খুব একটা আগ্রহ জায়গাটি এবং গড়িমসি করা এবং গণভোটকে বাদ দেওয়ার একটি প্রক্রিয়ার মধ্যে আছে, এই ধরনের অভিযোগ তারা করছেন। আসলে কি আপনারা তার মধ্যে আছেন? আজকে যারা সংসদ দেখেছেন তারা এখন থেকে আর এটা ভাববেন না নিশ্চয়ই যে আজকে সরকারি দল বিরোধী দল সবাই, বিশেষ করে বিরোধী দল সম্মত হয়েছে এবং বুঝতে পেরেছে যে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমাদের থেকে আন্তরিক আর কেউ বেশি ছিল না। আমি যদি এক এক করে বলি, দেখেন আমাদের আগে কেউ সিগনেচার করেনি, আমরাই প্রথম সিগনেচার করেছিলাম। যারা জুলাই সনদ নিয়ে আপনার ক্রোকোডাইল টিয়ার্স কাইন্ড অফ করে, তারা কিন্তু বলেছিল সনদ স্বাক্ষর করবো না, করেছিল পরে। এবং বিশেষ করে এনসিপি, আমাদের যে নতুন রাজনৈতিক দল, নতুন প্রজন্মের জেনজি খাতো যারা, তারা কিন্তু নির্বাচনের পরে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এবং জুলাই সনদের যে লাল বইটি আজকে সংসদে আমরা দেখিয়েছি, এই বইয়ের সনদের এই যে জেওয়াল কবির সুমন এটা বলেছে কিন্তু যে এই জুলাই সনদ যেটা আমাদের দক্ষিণ প্লাজায় সবাই মিলে স্বাক্ষর করেছিলাম, তার আপনার লেটার টু লেটার, ইভেন পাংচুয়েশন লাইক ডট, কমা, সেমিক্লোন, এভরিথিং উইল ওবে, আমরা সব কিছুই মান্য করব। এবং আজকে সংসদে উভয় দলের বক্তৃতার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে যে জুলাই সনদ আমরা বাস্তবায়নের ব্যাপারে ঐক্যমত। এখন গোজামিলটা কোথায় আগে তাই দেখেন। গোজামিলটা হলো যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমাদের নোট অফ ডিসেনশন সহ অন্যদেরও নোট অফ ডিসেনশন আছে, ওইটাকে বাদ রেখে জুলাই সনদ বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন আদেশ নামে সরকার একটি আদেশ দেয়, প্রেসিডেন্ট আদেশ দেয়। ওই আদেশে জুলাই সনদে আমরা যা যা সিগনেচার করেছি তার নোট অফ ডিসেনশনগুলো বাদ দিয়ে দেয়। তাহলে এটা একটা যে ওই যে বললাম যে অন্তহীন প্রতারণার দলিল, মানে এই জায়গাটাকে ওনারা প্রতারণা বলছেন। এটা প্রতারণা না, আমি যা সিগনেচার করলাম আপনি প্রিন্ট ভার্সনে যা সেটা দিলেন না, তাহলে এটা এক ধরনের ফ্রডুলেন্ট না নাকি? ফ্রডুলেন্টের একটা, আমরা সেটা বলছি যে জুলাই সনদে আমরা যা যা স্বাক্ষর করেছি সব কিছুই মানব। এখন আপনি এই যে গোজামিলটা সরকার দিল, যেটা আদেশের মধ্যে আমাদের সনদে যা যা ছিল তা দিল না। এখন প্রস্তাব আছে যে জুলাই সনদে বাস্তবায়ন করতে গেলে একটা সংস্কার পরিষদ লাগবে। সংস্কার পরিষদটা আদেশে আছে, কিন্তু জুলাই সনদ যেটা সেখানে নেই। দেখবেন আপনি জুলাই সনদ ওখানে কোনো সংবিধান সংস্কার পরিষদ করতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আদেশে সরকার দিয়েছে। তাহলে এটাও একটা প্রতারণা না? আমরা যদি সংসদে আজকে বলেছি যে আমাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার জন্য যে কাগজটা দিয়ে যারা আমাদের এটা করেছে, সাপ্লাই দিয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন, তারা তাদের দেওয়ার এখতিয়ার আছে কিনা যে দ্বিতীয় শপথ নেওয়ার জন্য। আমি যদি প্রথম শপথ নিলাম জাতীয় সংসদের সদস্য হব, দ্বিতীয় শপথ যদি আবার নিই যে আমার সংবিধান সংস্কার পরিষদ, তাহলে তো প্রথম শপথটা ভঙ্গ হয়ে গেল। নাকি দুইটা শপথ একত্রে নেওয়া যায়, এর কোনো আইনি ব্যাখ্যা দিতে পেরেছেন কিনা? এবং নির্বাচন কমিশন এরকম কোনো কাগজ আমাদের ধরিয়ে দিতে পারেন কিনা? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতা এটা উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশন। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু বলি, দেখেন গণভোটের কথা বলছেন, গণভোট কি জন্য হয়েছিল? গণভোট হয়েছিল যে জুলাই সনদ
আমরা যে বাস্তবায়ন করব এটার একটা লিখিত এগ্রিমেন্ট এবং জনগণের একটা উইল, জনইচ্ছা এবং পলিটিক্যাল পার্টিসগুলো যে কমিটমেন্ট করেছে, যে পলিটিক্যাল পার্টিগুলো কমিটমেন্ট রক্ষা করে না, ঠিক আছে, পলিটিক্যাল পার্টিস কমিটমেন্ট এবং জনগণের একটা প্রত্যাশা, সেখানে হা ভোটে আমরা সবাইকে ভোট দিতে বলেছি, হা ভোট জয়যুক্ত হয়েছে, তার মানে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। এখন কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করব সেটা তো সংসদে বসে আলোচনা হবে, এবং সেইটা আজকে দেখেন আমরা একটা কমিটি করে দিয়েছি, মানে কমিটি করে প্রস্তাব দিয়েছি, বিরোধী দল সেটা মেনেও নিয়েছে। সুতরাং একটা আনএনিমাস ইউনিটি কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। সরকারি দল বিরোধী দল একটা কমিটি করে দেওয়া হয়েছে, মানে কমিটি করার প্রস্তাব দেওয়া হয়েছে, দুই দলই রাজি হয়েছে, এবং এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য এবং এটা পরীক্ষা নিরীক্ষা করবার জন্য এবং সংস্কার পরিষদ করার আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, তার জন্য একটা কমিটি করা হয়েছে। অতএব সমস্যা অনেকটা সমাধান হয়ে গেছে, যেহেতু একটা নতুন কমিটি হবে, এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। অতএব আমার কাছে মনে হয় যে এখন এগুলো আরেকটা প্রতারণা আপনি দেখেন, যে আপনি যে জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আদেশ দিলেন, আপনি কেন এটা অধ্যাদেশ করলেন না? অধ্যাদেশ করে তো আপনি মানতে হতো, আইন, অধ্যাদেশ মানে তো আইন, আদেশ তো আর আইন হচ্ছে না, বহু কথাবার্তা সেখানে। তা আপনি কেন আদেশ দিলেন? আপনি অধ্যাদেশ দিলেন না কেন? এইখানে আর একটা গোজামিল দিয়েছে ঐক্যমত কমিশন। সুতরাং এই যে অন্তহীন প্রতারণা বলছেন, আমরা বলছি আসলে তো অন্তহীন। এই জবাবগুলো কি যারা করে গেছেন ঐক্যমত কমিশনের, আলী রিয়াজ সহ, তারা তো আজকে দেশে নেই। তারা কি এই সমস্যা সমাধান করতে পারবেন? যে সমস্যা এখন আল্লাহর কি রহমত যে সরকারি দল বিরোধী দল একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড, একটা হারমোনিয়াস কোঅপারেশনের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন হবে, প্রতিটি লাইন দাড়ি কমা, এবং আমরা গণতন্ত্রের পথে উত্তরণ হবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আমরা আলোচনা করব। ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী, আপনি শুনলেন আমাদের আরেকজন অতিথির বক্তব্য আজিজুল বারী হেলালের, আপনি কি সন্তুষ্ট? এবং সংসদে আজকে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ একাত্তরকে আমাকে ইনভাইট করার জন্য, আর যে সাংবাদিক জিয়াউল হক কবির সুমন ভাই এবং আজিজুল বারী হেলাল ভাই, এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আসলে এই সংসদটা বেশ প্রাণবন্ত, কিন্তু দিন শেষে এখন প্রশ্ন হচ্ছে সংবিধান তুমি কার? সংবিধান তুমি কি জনগণের, নাকি আওয়ামী লীগের, নাকি বিএনপির, নাকি জাতীয় পার্টির, নাকি জামাতের, নাকি দিন শেষে আবার জনগণের কাছে ফিরে আসবে সংবিধান? এখন যে এক একজন এক একভাবে ডিফাইন করছে, এখন এত বেশি এটা কমপ্লেক্স করে ফেলছে, মানুষ আসলে একটা হেফেজার্ড সিচুয়েশনে পড়ে গেছে। বড় বিষয়টা হচ্ছে জুলাই সনদ নিয়ে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আজ বেশ ডিসকাশন হয়েছে, এবং জুলাই সনদে একটা কথা বারবার বলছে, ডিসেন্ডিং গুলো দেওয়া হয়নি, কিন্তু আমরা যেইগুলোতে দেখি সবগুলোতে কিন্তু ডান পাশে কিন্তু কয়টা রাজনৈতিক দল ডিসেন্ডিং দিয়েছে, এগুলো কিন্তু পরিশিষ্ট আকার আবার অ্যাটাচমেন্ট আছে, যদিও অ্যাটাচমেন্ট গুলো এটার সাথে নেই, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে ডিসেন্ডিং কয়টা রাজনৈতিক দল দিয়েছে, এগুলো কিন্তু বলা আছে কিন্তু পাশে। আমি জানি না ওনারা কোন কিসের থেকে এটা বলছে, যদিও বা আমি অন্তর্বর্তী সরকারকে ডিফেন্ড করার কথা বলছি না, বাট আমার সামনে যেগুলো আছে আমি কিন্তু সেখানে এটা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জুলাই সনদটা কিন্তু একটা হাইব্রিড একটা আইন বলেন বা অর্ডিন্যান্স বলেন, কারণ এটা কিন্তু রাষ্ট্রপতির সেকশন 19 যে অর্ডিন্যান্স ক্ষমতা 93-তে, সেই অর্ডিন্যান্স ক্ষমতাটা অ্যাপ্লাই করা হয়েছে। সাবসিকুয়েন্টলি একটা বিপ্লবী সরকার হিসেবেও কিন্তু এই অন্তর্বর্তী সরকার সেটা পাশ করেছে, কিন্তু ভুলটা হয়ে গেছে, বিড়ালটা মারতে হয় কিন্তু প্রথম রাতে। অন্তর্বর্তী সরকার ভুলটা করেছে ওই দিন যেদিন তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন সংবিধান মেনে, আবার তারা সাবসিকুয়েন্টলি এইখানে কিন্তু নিজেদেরকে বিপ্লবী মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবে একটা সরকার হিসেবে, বিপ্লবী সরকার হিসেবে তারা সে আইনটা পাশ করেছেন, আবার সাবসিকুয়েন্টলি অর্ডিন্যান্স ক্ষমতা ইউজ করেছেন রাষ্ট্রপতি এই অর্ডারটা পাশ করেছেন। এখন একটা কথা বারবার আসে, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স পাশ করার ক্ষমতা 73-এর পরে আর অ্যাপ্লাই করা হয় না বা অ্যাপ্লিকেবল না, কিন্তু দেখেন এর মধ্যে কিন্তু সংসদে কিন্তু 130টা কিন্তু অর্ডিন্যান্স পাস করেছে, তার মধ্যে কিন্তু হয়তো বিএনপি সরকার 120টা বা 22টার মতো অর্ডিন্যান্স কিন্তু সংসদে প্লেস করেছে, বাকি 9 থেকে 10টা, যেমন জুলাই সনদ বলেন, সংসদ সচিবালয় ইস্যু বলেন, জাজেস অ্যাপয়েন্টমেন্ট ইস্যু বলেন, এরকম আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু লেপস করে দিচ্ছে, যার কারণে এগুলো হয়তো আর আলোর মুখ দেখবে না। এগুলো নিয়ে অনেক কথা আছে, কিন্তু দিন শেষে
মানুষের জীবনমান পরিবর্তনের জন্য তো সরকার এবং রাজনীতি হওয়া উচিত। এখন সেটা জুলাই সনদ বলেন বা সেটা বলেন অন্য কোনো উপায়ে বলেন, সেটা কিন্তু এখন বাংলাদেশের জরুরি হয়ে গেছে। কারণ বাংলাদেশে যে সরকারই আসছে, যে দলই ক্ষমতায় আসছে, তারা কিন্তু নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য, নিজেদের পরিবারের ভাগ্য উন্নয়নের জন্য, নিজেদের রাজনৈতিক অবস্থান ডেভেলপমেন্টের জন্য আসলে মানে লেগে থাকে। শেষ পর্যন্ত জনগণের জন্য কিছু করতে হবে, দেশের জন্য কিছু করতে হবে, সেরকম কিন্তু কিছু দেখা যায় না তাদের কাজকর্মে। যার কারণে জুলাই আপনি সনদের কি ব্যাপারে এখনো এই মানুষের আশঙ্কাটা মনে করেন? এটা আসলে আশঙ্কা না, এটা আসলে ইতিহাস থেকে না না দেখলে হয়। এখন হ্যাঁ, ইতিহাস ঠিক আছে, কিন্তু বর্তমানে যেই নতুন ভাবে দেশের গণতন্ত্র, নতুন ভাবে একটি যে আমরা নির্বাচনটা বলছি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া সকলের মতামতের বহিঃপ্রকাশে এই সরকার গঠিত হয়েছে, সেখানেও কি আপনি এই ধারাটি অব্যাহত আছে বা থাকবে বলে সামনের দিনে আশঙ্কা প্রকাশ করেন? এটা আসলে আশঙ্কা অবশ্যই প্রকাশ করি এই জন্য, কারণ দিন শেষে রাজনীতিবিদদের চরিত্র তো মানে বদলাই। আমরা আলোচনা করব, আপনার এই জায়গায় আপনাকে আমাকে থামাতে হচ্ছে কারণ বিরতি নিতেই হবে, বিরতির পর আলোচনা আমাদের চলতেই থাকবে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে আসি। জুলাই সনদ আদেশ, অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্ববিরোধী আচরণ করছে সরকার, অভিযোগ ডক্টর শফিকুরের। সব শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস, বাকি 3 দিন হবে সশরীরে। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। হাম প্রতিরোধে জুনে মাসব্যাপী ক্যাম্পেইনের জন্য 2,19,00,000 ডোজ টিকা মজুদ আছে, বলল স্বাস্থ্য অধিদপ্তর। ইতিহাস বিকৃতি বন্ধে কাজ করবে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলে কঠোর হচ্ছে সরকার। হরমুজ প্রণালী ইস্যুতে অনিশ্চয়তা, যুদ্ধ শেষ করতে আগ্রহী ট্রাম্প। শুনছিলাম ৭১-এর শিরোনাম, এবার অন্যান্য সংবাদ ভিত্তিক টেলিভিশনের শিরোনামগুলো এক নজরে দেখে আসি। দেশ জুড়ে হামের প্রকোপ, রাজশাহীতে আরো 2 শিশুর মৃত্যু। ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা, 9 মাসের আগেই আক্রান্ত বাড়ায় 6 মাসে এই ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন বিরোধী দলীয় নেতার। মুক্তিযুদ্ধের দলের সংবিধান নিয়ে গাত্রদাহ কেন, প্রশ্ন সরকার দলীয় এমপি প্রার্থীর। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত তালিকা প্রকাশ শিগগিরই। ভুয়া সনদে নেওয়া চাকরির তালিকাও হবে, নিশ্চিত করা হবে জুলাই যোদ্ধাদের সুবিধা, সংসদে মন্ত্রী। এবং শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক ডিআইজি জলিলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। জড়িত কেউ ছাড় পাবে না, শেষ পর্যায়ে তদন্ত জানালেন চিফ প্রসিকিউটর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। সংগঠনের ভিত্তি মজবুতের প্রত্যাশা নেতাকর্মীদের। সারা দেশে তেলের জন্য পাম্পে পাম্পে অপেক্ষা, অনিয়ম তদারকিতে কর্মকর্তা নিয়োগ। পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দর্শক, আমরা দেখছিলাম সংবাদভিত্তিক টেলিভিশনের শিরোনাম, কিছুটা একটু জটিলতা তৈরি হয়েছে, তবে বেশিরভাগই সংবাদ ভিত্তিক টেলিভিশন বা সকল গণমাধ্যমে আজকে সংসদের নানা খবরাখবরই শিরোনাম করেছে। আমরা যদি আমাদের আলোচনায় একটু ফিরতে চাই, সেটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে সংবিধান সংস্কার পরিষদের যেই বিরোধী দলের সদস্যদের শপথ গ্রহণের আমরা জানি যে আমরা দেখেছি, সেটি আসলে সিইসি করতে পারেন কিনা, এটি সংবিধান তিনি লঙ্ঘন করেছেন, সে কথাটি তারা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই বাস্তবতায় সরকার অথবা আইনি কোনো প্রক্রিয়া আসলে এখানে আছে কিনা, বা জবাবদিহিতার মধ্যে আনার কোনো সুযোগ আছে কিনা। আমি আজকে একটু বিস্মিত হচ্ছি যে আমরা সংসদে আজকে একটা যে ঐক্যমত হলাম যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা কমিটি গঠন হবে, কোনো পত্রিকা টেলিভিশন নিউজটা করলো না। এটা কি গুরুত্বপূর্ণ না? বিশেষ কমিটি যেটা না ওই যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এখানে যে সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজন আছে কিনা, তারপরে কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায়, এর খুঁটিনাটি বিষয়ে বিচার বিশ্লেষণ করার জন্য সরকারি দল বিরোধী দল একটা কমিটি গঠন করবে, তাই না?
এটা একটা নিউজ না? না অবশ্যই এটা কিন্তু দেখেন এটা একটা সমাধানের নিউজ, এটা নিউজটা কেউ করলেন না, যা না করলেন। এখন বক্তৃতা হলো যে আমরা যেটা বলেছি যে নির্বাচন কমিশন আমাদের কাছে এই কাগজটা সাপ্লাই দিতে পারেন কিনা। জামাতের একজন সদস্য শফিকুল ইসলাম মাসুদ ও উত্থাপন করেছে যে আমরা তো আর কাগজটা পটুয়াখালীতে নিয়ে আসেনি, কাগজটা তো এখান থেকে দেওয়া হয়েছে। তার উত্তরে সরকারি দল বলেছে কাগজটা মানে এই যে শপথ নিতে হবে, দ্বিতীয় কাগজটা দেওয়ার এখতিয়ার সংসদ সচিবালয়ের সচিবেরও আছে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে। হয়তো ভবিষ্যতে এগুলো নিয়ে আরো আলোচনা হবে। আজকে এই পর্যন্তই কথা বলা হয়েছে। শপথ তো আপনাদেরকে সিইসি পড়িয়েছেন। শপথ তো পড়িয়েছে সিইসি, কিন্তু দ্বিতীয় শপথ নিতে হবে, এর কাগজটা দেওয়ার এখতিয়ার ওদের আছে কিনা, এইসব নিয়ে প্রশ্ন। আমি এইসব নিয়ে আরো অনেক কথা বলেছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন জুলাই সনদ নিয়ে যারা আজকে ক্রোকোডাইল টিয়ার্স বা কান্নাকাটি করেন, জুলাই সনদের 23 নম্বর বা 24 নম্বর দফা আমার মনে নেই, সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নমিনেশন দেওয়ার ক্ষেত্রে নারীদেরকে 5% দিবে, তার মানে 15 জন দিতে হবে। আমরা 9 জন না 10 জন দিয়েছি, কিন্তু যারা কান্নাকাটি করেন তারা কি একজনকেও দিয়েছেন? নেই মাত্র তো কানামা ভালো। আপনি বলতে পারেন আপনি তো 15 জন দেননি, আমরা তো 9-10 জন দিয়েছি, আপনি তো একজনকেও দেননি। তাহলে জুলাই সনদ নিয়ে এত মায়া দেখান, এটাকে এই জন্য ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের কান্না। আর একটা দেখেন যে জুলাই সনদে রয়েছে যে আপনি ডেপুটি স্পিকারটা নেবেন, আপনি বলছেন যে আমি নিব না যেহেতু সংবিধানে নেই। তাহলে সংবিধানে তো সংবিধান চলে আসছে, হ্যাঁ সংবিধানে তো গণভোটের কথাও নেই, সংবিধানে জুলাই সনদের ওই সমস্ত কথা, ওই যে বাস্তবায়ন আদেশ, তাই তখন আপনার এই দোহাই দিচ্ছেন না কেন? আপনি ডেপুটি স্পিকার নিলেন না, মানে আমরা যে আন্তরিক এইসব বিষয়, দেখেন আমাদের চেয়ে বেশি আন্তরিক না। এখন আর একটা কথা হচ্ছে যে দেখেন যে আমাদের ওই যে সাজ্জাদ সাহেব মানে উনি বলতেছিলেন যে রাজনীতিবিদদের চিরকালীন যে ক্যারেক্টার, তাই না? তো রাজনীতিবিদদের যে ক্যারেক্টার আমাদের অন্য প্রফেশনালস, আমাদের জাতীয় জীবনের প্রত্যেকটা মানুষের যে মোরাল ডেভেলপমেন্টের জায়গায় ডিগ্রেডেশন হচ্ছে, এটাকে উনি লক্ষ্য করছেন না। রাজনীতিবিদরাই সবসময় দায়ী হবে, কিন্তু অন্যান্য প্রফেশনালসরা আমরা কি দেখিনি যে ব্যারিস্টার নাম ধারণ করে আপনি মানুষের গরিবত্ব অসহায়ত্বকে 1000-2000 টাকা দিয়ে কিনে নিচ্ছেন টেলিভিশনের পর্দায়, কি দেখিনি? তিনি কি রাজনীতিবিদ ছিলেন? ব্যারিস্টার শাহরিয়ার সাহেবের নাম বলছি আমি। তারপরে আমরা কি দেখিনি, আমি এই কথাগুলো এখন আর বলতে চাচ্ছি না, কারণ যখন মানুষের পার্সোনাল মোরাল ডেভেলপমেন্ট না হয়, তাহলে আপনি কোরআনের একটা বক্তব্য আছে, অন্যকে বলার আগে নিজে সঠিক হতে হবে, এরকম একটা কথা বলা আছে। তা আমি জাতীয় জীবনের প্রত্যেক জায়গায় আমি দেখি যে একটা মোরাল ডিটোরিয়েশন গত 17 বছর, কারণ বহুদিন ধরে চলছে। আমরা এই মোরাল আপগ্রেডেশনের জন্য আমরা মানুষকে সবসময়, আমি ব্যক্তিগতভাবে আমার দলও বলে যে মানুষ যদি ধর্মের কাছে শেষ পর্যন্ত আশ্রয় নেই, তার মানে আপনি মানুষ যদি ধার্মিক হয়ে ওঠে তাহলে কিন্তু সমাজও একসময় নৈতিক হতে বাধ্য। কিন্তু আপনি ধর্মের নামে যখন মানুষের গরিবত্ব অসহায়ত্বকে টাকা দিয়ে কিনে নেবেন, এইটা কিন্তু এবার ত্রয়োদশ নির্বাচনে গত 50 বছরের ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে আমি দেখিনি। টাকা দিয়ে আমি দেখেছি জনসভায় লোক নিয়ে আসা হয়, মিটিংয়ে লোক নিয়ে আসা হয়, কিন্তু একটা গরিব মানুষ, একটা ভ্যান চালক, একটা ভিক্ষুক, একটা রিক্সা চালক, তারা যদি 1000 টাকার নোট কচকচে ধরাই দিয়ে বলেন যে তুই ভাই এই মার্কায় ভোট দিস, সেই লোক যতই আপনার ভাই হোক, তার গরিবত্বের জন্য 2000 টাকা, ভাগ্য ভালো যে বাংলাদেশের 2000 টাকার নোট নেই, তাইলে চিন্তা করেন কি হইতো। তো এই যে মানুষের যে নৈতিক অবক্ষয় হতে শুরু করেছে, শুধু রাজনীতিবিদদের দোষ দিলে হবে না। কিন্তু হেলাল ভাই এখানে একটা বিষয় আছে, এখানে এটা তো আপনার এর আগে 17 বছর যারা দেশ শাসন করেছেন তারা তো রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলো তারা করেছেন, প্রতিষ্ঠিত করে গেছে। নির্বাচন কিভাবে করতে হবে, পুলিশ, এসপি, ডিসিদেরকে মোটা অঙ্কের টাকা,
তারপরে বিভিন্ন জায়গায় পোস্টিং টোস্টিং এগুলো তো তারাই নষ্ট করে তার ফেলেছে। বিরুদ্ধে তো আমাদের এই বিপ্লব বিক্ষোভ আমাদের জয়লাভ, তাই না? এখন সেই জিনিসে যদি আমরাও যাই, সেই এখন জিনিসে যদি রাতারাতি তো আমরাও আপনি যাই, সেজন্য develop করবেন কিভাবে? আমাদের দেখেন আমাদের এবার যে সরকার, এই সরকার কিন্তু দেখেন যে প্রতিটি সেক্টরে, বিশেষ করে আমি যে প্রথমে বললাম নৈতিক ডেভেলপমেন্টের জন্য ধর্মের কাছে যেতে হবে, আমাদের দেখেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা কতটা অগ্রাধিকার দিয়েছি, যে ইমাম, মুয়াজ্জিন, তারপরে পুরোহিত, ফাদার্স, চার্চের এদেরকে আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভাতা বেতন দিচ্ছি, যেহেতু আমরা জানি আমাদের এই ধর্মগুরুগুলো সমাজে খুব নিরন্ন জীবনযাপন করে, এই অসহায় জীবনযাপন করে, আমরা জানি তাদের সেই মর্যাদাটা থাকে না। সরকার এইখানে দেখেন একটা ফোকাস করেছে। আমি সেটা বলছি যে মানুষকে নৈতিকভাবে ভালো করবার জন্য আমাদের প্রধানমন্ত্রী দেখবেন যে তিনি অফিস টাইমে যে নিয়মবর্তিতা দেখিয়েছেন, যে মানুষ যত 9টার মধ্যে আমরা সব অফিস করতে পারি, তাহলে কি হচ্ছে, আপনার কর্মঘণ্টাও বাড়ছে, আমরা সানলাইটটা বেশি ব্যবহার করতে পারছি, যেহেতু আমাদের সামনে যে বিদ্যুৎ জ্বালানির একটা সংকট হবেই, এটা আমাদের একটা মানে অলনের সাডেন একটা ঘটনা, আকস্মিক এই যুদ্ধটা, যদিও আকস্মিক বলবো না, যুদ্ধটা আরো আগেও হয়েছে কয়েকবার। আমাদের এই সব কিছু মোকাবেলা করার জন্য সরকার যে মিতব্যয়িতার কথা বলছে মানুষকে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, দেখেন যে এখন কিন্তু আর কিছুদিনের মধ্যে চিকুনগুনিয়া, ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব দেখা দেবে। তার আগের থেকে সরকার এইটাকে ঠিক করবার জন্য প্রত্যেক এমপিকে, প্রত্যেক নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে অন্তত প্রত্যেক শনিবার আপনি যার যার এলাকা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। এই যে আপনার ভালো কাজগুলোকে প্রমোট করা, এইটা আমাদের সমাজ জীবনে একটা গুণগত অবশ্যই পরিবর্তন। অবশ্যই এই পরিবর্তনটি সবার মধ্যেই কাজ করবে, আমরা সেই আশায় রাখি। ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী, সেটি আপনার কাছে জানতে চাই। আমাদের অতিথি বলছিলেন যে জুলাই সনদের বেশ কিছু যেই বক্তব্যগুলো ছিল, অর্থাৎ নারীদের অন্তর্ভুক্তি করা এবং একই সাথে ডেপুটি স্পিকার নেওয়ার যে বিষয়টি, এই জায়গাগুলোতে আপনারা আগ্রহ তো দেখাননি এবং সেটি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপও নেননি, অর্থাৎ আপনারাও দ্বিচারিতা আচরণ করছেন, স্ববিরোধী আচরণ করছেন। প্রথমত আমি আমাদের হেলাল ভাইকে কিন্তু কষ্ট দিতে চাইনি, যদিও বা এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটেই বলা যে নৈতিক অবক্ষয়ের কথাটা রাজনীতির ক্ষেত্রে আমি যদি কষ্ট পেয়ে থাকি, আমি তার জন্য দুঃখিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইউনূস সমস্যার সমাধান করতে এসে এমন কিছু সমস্যা জন্ম দিয়ে গেছেন, যে সমস্যাগুলো সমাধান করতে এই সরকার এবং এই যে বলা হচ্ছে বিরোধী দল এবং সরকারি দল এক হয়ে কমিটি করছে, যদি একও হয় তাহলেও এই সময় অনেকগুলো সমস্যার সমাধান করে বের করতে অনেক কষ্ট হবে, কারণ এই সমস্যাগুলো অনেক কমপ্লেক্স হয়ে গেছে। আর বিএনপির যে ইস্যুগুলো আসলে এখন বলা হচ্ছে জুলাই ইস্যুতে, জুলাই সেখানে কিন্তু ইলেকশনের পরে প্রথম সংসদের পরে 30 দিনের মধ্যে একটা কথা বলা ছিল, অলরেডি 30 দিন কিন্তু পার হয়ে গেছে, এবং সেইখানে কিন্তু আর কোনো ডিফল্ট ক্লজ কিন্তু নেই, আমার চোখে পড়েনি, হয়তো কারো চোখে পড়তে পারে যে 30 দিন যদি পার হয়ে যায়, ডিলে হয়ে যায়, এই ক্ষেত্রে এটাকে রিভাইভ করার কোনো সুযোগ আছে কিনা বা পরবর্তী করণীয় কি হতে পারে, এরকম কোনো ক্লজ কিন্তু আমাদের চোখে পড়েনি, আমার চোখে পড়েনি স্পেশালি। তারপর এখন যে কথাটা বারবার আসতেছে, বিএনপি আসলে যেটা জুলাইয়ের যে ইস্যুটা, বিএনপি কিন্তু একটা ভালো কাজ করেছে, হয়তো ডিসেন্ডিং দিয়েছে, সেই ডিসেন্ডিং গুলো আবার ওনাদের যে নির্বাচনী ম্যানিফেস্টোতে ওনারা এনেছেন, যার কারণে ওনাদের ইয়াটা হচ্ছে যে আমরা জুলাইয়ে এইটা যদি বা জুলাই সনদটা নিচ্ছি না, কিন্তু জুলাইয়ের আমাদের যে নির্বাচনী ইশতেহার সেখানে কিন্তু এই জিনিসগুলো বলা আছে, হয়তো তারা ওই অন্য কোনো ফোরামে এটা বাস্তবায়ন করবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের যে ইস্যুগুলো, যে অর্ডারগুলো, অর্ডিন্যান্সগুলো বিএনপির পক্ষে যাচ্ছে, বিএনপি সেগুলোকে অ্যাকসেপ্ট করছে, যেগুলো হয়তো বিপক্ষে যাচ্ছে, যেমন জুলাই সনদ বলেন, জাজেস অ্যাপয়েন্টমেন্ট ইস্যু বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বলেন, এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করছে না। এই জিনিসগুলো, এই দ্বিচারিতার কারণে এই প্রশ্নগুলো আসতেছে। আর তৃতীয়ত যে কথাটা আরেকটা বলছেন যে জামাত ইসলামী 5% যে তাদের নারী সদস্য দেওয়া বা এনসিপি তাদের নারী সদস্য দেওয়ার কথা
দিতে পারেনি বা NCP দেয়নি। দিছে, এটা NCP জামাত, হ্যাঁ এনসিপি তাও পুরোপুরি দেয়নি, না, বিএনপি NCP বেশি 12%, দিছে। পুরো বিএনপিও ফেল করেছে, জামাত একদমই দেয়নি। 5% করে এক্ষেত্রে জামাতের হয়তো কোনো পোস্টধারী কেউ হয়তো এটা স্পেসিফিক অ্যান্সার করতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে জামাত কিন্তু বারবারই বলেছে তারা হয়তো এবার দিচ্ছে না, কিন্তু দে আর টেকিং প্রিপারেশন ফর দ্য আপকামিং ইলেকশন, এবং তারা এটা প্রপারলি হয়তো ফলো করবে, এই কথাটা তারা বলছেন। এটা হলো এই যে কথা আর কি। এবং আপনি একটা কথা বলছিলেন যে বিএনপির পক্ষে যেই অধ্যাদেশগুলো যাচ্ছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি বেশি একটু আগ্রহী, আসলে কি তাই? না না, আমরা তো 133টা অধ্যাদেশ উত্থাপন করেছি। এখন উত্থাপন করে এটা নিষ্পত্তি করার জন্য বিশেষ কমিটি গেছে। বিশেষ কমিটিতে যাওয়ার পরে সেটা আলোচনা হচ্ছে। জামাত তখন একটা স্টেটমেন্ট করেছে, কয়েকটা জিনিস বিএনপি মানছে না এরকম বলছে। বিএনপির তো এখন কোনো বক্তব্য নেই। সুতরাং ওই যে আপনার হিডেন যে কথা, এই কথার কোনো মূল্য হতে পারে না। 133টা অধ্যাদেশ বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটিতে 11 জন হচ্ছে বিএনপির, 3 জন হচ্ছে আপনার জামাতের। সিট হলো 11 জন যখন 75টা, যেখানে বলে- আমাদের সিট 212টা, সে অনুপাতেই তো হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার আপনি 8টা জন সদস্য, আপনি 4 জন আমি 4 জন, তাই তো হবে না। নির্বাচনের সেখান থেকে রেজাল্ট তো- অনুযায়ী তো হবে, তাই না? সেখান থেকে তো জামাত আজকে যেমন কাজ করে বলা একটা হচ্ছে যে ক্ষমতা নেই, বিশেষ এই আর যে কমিটিটা করা হচ্ছে, আমাদের জামাতের প্রধান তিনি বলছেন যে সেখানে দুই পক্ষে সমান সংখ্যক থাকবে। আইনমন্ত্রী যথার্থ বলেছেন যে আমি 219টা সিট পেলাম, আমি কমিটি যেখানে লোক পাবো, আপনি 75টা সিট পেলেন, আপনি সেখানে লোক পাবেন, এটা তো অযৌক্তিক, তাই না? সুতরাং এই অযৌক্তিক কথা না বলে আমরা আসলে সমস্যার সমাধানের দিকে আছি। 133টা অর্ডিন্যান্স কিন্তু উত্থাপন হয়েছে, এবং এই 133টা অর্ডিন্যান্স আবার বিশেষ কমিটিতে এনে তারা পর্যালোচনা করছে কিভাবে কি আলোচনা ইমপ্লিমেন্ট করা যায়। সেখানে জামাত ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছে যে 24টা না 25টা বিএনপি নাকি দ্বিমত হচ্ছে। বিএনপি এখন এইসব বিষয়ে কোনো কথা বলেনি। সুতরাং এইটা যখন আবার বিশেষ কমিটি থেকে নিষ্পত্তি হয়ে সংসদে উত্থাপন হবে, সবাই দেখতে পারবেন। আগের থেকে একটা প্রিজাম্পশন করে মানুষের মনে ওই যে হুজুগ ধরা যে দিচ্ছেন। 20-25টা বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করছে, নিশ্চয়ই আপনার কাছে সেই বিষয়ে তথ্য আছে। কোন কোন বিষয়ে আসলে বিএনপি দ্বিমত পোষণ করছে বলে আপনারা মনে করছেন? প্রশ্নটা কি আমাকে বললেন? জি, সেটা তো আমি স্পেসিফিক্যালি কয়টা বললাম, যে জাজেস অ্যাপয়েন্টমেন্ট ইস্যু, তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় ইস্যু, তারপর জুলাই সনদ, এরপর হচ্ছে গুম কমিশন নিয়ে যে আইনটা হয়েছে সেই ইস্যু। আমি ঠিক সবগুলো তো আমার মুখস্থ নেই, এই 4-5টা এইরকম টোটাল 10টার মতো ইস্যু তারা বেসিক্যালি সংসদে হয়তো লেটস করবে বা উঠবে না। হাওয়ার সাবসিকুয়েন্টলি এখানে হয়তো এরকমও হতে পারে যে এগুলো ডিফারেন্ট আরো মডিফাই করে অন্য নামে হয়তো সংসদে পরে আসবে, বাট এখন এগুলো আর আলোর মুখ দেখবে না হয়তো। তাহলে সেটি বারবারই প্রশ্ন আসে যে তাহলে আগে থেকেই আপনারা এক ধরনের যে বক্তব্য দিচ্ছেন, যে মনে করছেন সেখানে বিএনপি দ্বিমত পোষণ করছে, সেই জায়গাটি আসলে জি 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 সুমন একটু দেরি করে হচ্ছে তার হুজুগ যে আমাদের বাঙালি জাতির একটা চিরাচরিত অভ্যাস। আমি একটা প্রবন্ধ পড়েছিলাম, বিচারপতি হাবিবুর রহমান লিখেছে, হেকমতে চীন হুজ্জতে বাঙালি। মানে চীনারা হেকমত দিয়ে জ্ঞান দিয়ে কাজ করে, বাঙালি হলো হুজ্জতে। দেখেন বিশেষ কমিটিতে কি আলোচনা হয়েছে সেটাও আপনি অনুমান করে একটা কথা বাজারে ছড়াই দিচ্ছেন, যেমন ভাবে ছড়িয়েছিলেন যে বিএনপি আমরা কিন্তু অনুমান করে বলছি না। ঠিক দেখেন তেলের বাজারে কি হয়েছে, যুদ্ধ বেড়ে গেছে, কিন্তু আপনারা দাম সাথে সাথে প্রথমে বলেছে দেশে তেল নাই, এরকম না, এটা কিন্তু আপনাদের মন্ত্রী বলেছে, সাদাত ভাই একটু শুনেন, কেউ বলেনি। যুদ্ধ শুরু হয়ে গেল ইরানে, সাথে সাথে আমাদের যারা কনজিউমার আছে তেলের, তারা আমাদের পাম্পে যে একটা ক্রাউড সৃষ্টি করলো যে তেল মনে হয় পাওয়া যাবে না, তেলের ক্রাইসিস হবে। হুজুগ তো এটা হুজুগ না, আসলে কিন্তু আসলে কি এটা হুজুগ না? যে আমরা আগের সরকারগুলোতে দেখেছি যে যুদ্ধ বেঁধে গেছে ইউক্রেন আর রাশিয়া, ওই রাত 12টার মধ্যেই দেখি বাংলাদেশের সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়ে গেছে। আপনি এবারের সরকার দেখেন যে যুদ্ধ বেঁধে গেছে আজ 1 মাস, এখনো কিন্তু আমরা তেলের দাম বৃদ্ধি করেনি, অর্থাৎ জনগণকে স্বস্তি দেওয়ার জন্য। আপনি এমন কোনো ঈদ বাংলাদেশে আপনার জীবদ্দশায় বা 55 বছরের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার পরে যে ঈদ বা রমজানে যে আপনার জিনিসপত্রের দাম বাড়েনি এমন কোন পত্রিকা টেলিভিশন দেখাতে পারবেন না।
এমন কোনো ঈদ নেই। এইবারই প্রথম আমাদের সরকার, তারেক রহমানের সরকার, নিত্য পণ্যের দাম সহনীয় রাখছে। অর্থাৎ সিন্ডিকেট বলে যে কথাগুলো ছিল আমরা সেটা মোকাবেলা করতে পেরেছি, বিশেষ করে তেলের সিন্ডিকেট এবং খাদ্যদ্রব্য যে সিন্ডিকেট। তার মানে আমাদের একটা মানে উই আর মুভিং ফরওয়ার্ডস, আমরা সামনের দিকে এগোচ্ছি। এখন আপনারা এই যে জুলাই সনদ, গণভোট, এই সমস্ত বিতর্ক কিন্তু একটা সমাধানের পথে রয়েছে। যারা সংসদটা অবজার্ভ করছেন সব কিছু সমাধানের পথে রয়েছে। সুতরাং আমাদের এখন ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে যদি আমরা নজর দিয়ে, সাথে সাথে ডেমোক্রেসিকেও আমাদের রিস্টাবলিশড অ্যান্ড টু ভাইব্রেন্ট, এটাও আমাদের করতে হবে। সুমন ভাই অনেকক্ষণ ধরে সুমন দা। এটা তো আসলে সবাই তো একটা পার্ট, গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি, এনসিপি, জামাত সবাই পার্ট। এখন যা হচ্ছে এগুলা ফ্রেন্ডলি ফায়ার টায়ার এই টাইপের আমরা বলতে পারি। কে কাকে কতটুকু দাবিয়ে রেখে নিজের দাবি দেওয়া এগুলা তারা আদায় করে নেবেন। এখন এর আগে আপনার অনুপাতের ভিত্তিতে কথা হচ্ছিল যে যদি সিটের ভিত্তিতে হবে না ইয়ের ভিত্তিতে হবে, আসনের ভিত্তিতে না ভোটের প্রাপ্ত তো সবকিছু মিলে যার যার হিসেব অনুযায়ী সবাই কিন্তু এগুলো মোটামুটি ওইভাবে তারা সবাই মানে আত্মস্থ করে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এখন মজাটা হয়েছে, জনগণ কিন্তু টুইস্ট করে দিয়েছে। আপনাকে আপনার গণভোটেও দিয়েছে, আবার বিএনপিকেও 2/3 মেজরিটি দিয়ে দিয়েছে। এখন প্রবলেমে পড়ে গেছে বিএনপি আবার জনগণ, আর ওইদিকে বিরোধী দল। তো এটা কি হলো? মানে যা করার এখন আপনাদেরই করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে 2/3, আমরা যা করি তাই। এখন আবার ওইদিকে ওনারা বলবো যে 75% তো আমরা এটা হারের পক্ষে দিয়েছি, এটা বাস্তবায়ন হোক সুন্দরভাবে। এখন আমরা জনগণ দেখা ছাড়া তো আর কিছু করার নেই আসলে। একটি কথা একটু আমরা একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আন্দালি পার্থ তিনি একটা বক্তব্য দিয়েছেন যে জেনজি প্রজন্ম যারা, তারা যেন কোনো একটি দলের বলা যায় এটা আমরা বলতেই পারি যে সেই দলেরই যেন আদলে না আসেন, এ ধরনের একটি বক্তব্য তিনি দিয়েছেন। ওনার বক্তব্যটা আমি শুনেছি, বেশ ভালোই দিয়েছেন এবং উনি সংবিধানকেও সংরক্ষণ করতে বলেছেন, সংবিধানটাও মানবেন। আবার জুলাই যারা যোদ্ধা তাদের বিষয়গুলো দুটো কিভাবে সমন্বয় করা যায় সেই বিষয়ে উনি কথা বলেছেন। আর এক ফাঁকে উনি আপনি যেটা বললেন যে এটা জেনজির যে বিষয়গুলো, তারা যাতে এটার মধ্যে এই একটা কোনো বিশেষ রাজনৈতিক দলের ভিতরে যারা যেন ইনভলভ হয়ে না যায়, তাদের যেন নিজেদের যেই স্বকীয়তা, নিজেদের যেই চারিত্রিক যে বৈশিষ্ট্য বা তাদের যে যোদ্ধার যে বিষয়গুলো, এগুলো যেন একটা পার্টিকুলার দলের, বিশেষ করে জামাতের সাথে একসাথে এক লাইনে যেন না হয়ে যায়, এবং সেই দিকটা উনি মনে করিয়ে দিয়েছেন আর কি, ওয়ান কাইন্ড অফ। এবং একই সাথে একটা কথা তিনি বলেছেন যে সংবিধান মনে করিয়ে দেয় কিনা যে এটি ৭১-এর পরাজয়ের দলিল বলে অনেকে মনে করেন কিনা, সাজ্জাদ আলী চৌধুরী। আচ্ছা, এখানে আসলে শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি হচ্ছে। উনি বেশ কিছু সুন্দর কথা বলেছেন, কিন্তু প্রথম যেটা সবাই শুনতে পেয়েছে সেটা হচ্ছে যে জুলাই কি স্বাধীনতা, মানে সংবিধান কি স্বাধীনতার পরাজয়ের দলিল কিনা। এটা বেসিক্যালি স্বাধীনতার পরাজয়ের দলিল শব্দটা বেশ সুন্দর, কিন্তু ঠিক 1 বছর পরেই কিন্তু ৭২-এ যখন আসলো, ৭২-এ যখন আমরা 16ই ডিসেম্বর সংবিধানটা পেলাম, 74-এ এসে কিন্তু সেটার সত্যিকারের রূপ আমরা দেখতে পেলাম, যে এটা বাকশাল হয়ে গেল। 75-এ এসে তো একটা ইনসিডেন্ট হলো। আমাদের সংবিধানের পরাজয়ের রূপ এটা 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 যে জিনিসটা কথাটা বলা হচ্ছে, কিন্তু সেইটা কেন বলা হচ্ছে যে জামাত ইসলামী বেসিক্যালি স্বাধীনতাকে ওই সময় বিরোধিতা করেছিল। কেন বিরোধিতা করেছিল এই জন্য যে যেন জামাত ইসলামী বাংলাদেশ নিয়ে তারা অ্যাপ্রিহ্যান্ড করছিল এটা কোনো এক সময় হয়তো ভারতের করতলে চলে যাবে, এবং সেই অ্যাপ্রিহ্যান্ডটা তো 47-এর পরে হায়দ্রাবাদের ক্ষেত্রে হয়েছিল, সিকিমের ক্ষেত্রে হয়েছিল। এখন যে ডিপ স্টেটের কথা বলা হচ্ছে বা বিভিন্ন কথাগুলো বলা হচ্ছে, এইগুলো কেন আসতেছে? এই জন্যই তো আসতেছে। এখন হাওয়ার
উনি এই কথাটা বলেছেন, বেশ সুন্দর বলেছেন, যে এটা হয়তো জামাত ইসলামের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু এখন অনেক প্রশ্নের অ্যান্সার তারা প্রপারলি দিতে পারে নাই। কিন্তু জেএনজিদের ক্ষেত্রে তারা যেটা বলছে, যে উনি যেটা বললেন যে তারা যেন জামাত না হয়ে যায়। আসলে 71-এর আগে ধরেন কেউ জামাত করেছে, 71 পরে যার জন্ম, সে যদি জামাতকে সাপোর্ট করে, তাহলে তো আর মানে বা অথবা জামাতের সাথে রাজনীতি করে, এটা তো আর জামাত হয়ে ওঠে না। কারণ একটা মানুষের একটা নির্দিষ্ট মূল্যবোধ থাকতে পারে, একটা নির্দিষ্ট রাজনৈতিক সচেতনতা থাকতে পারে, এবং সবাই যে বিএনপি এবং আওয়ামী লীগ করতে হবে বা জামাত করতে হবে এরকম তো আসলে না। কারণ এই রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আমাদের মেধা, আমাদের মনন, আমাদের প্রজ্ঞা আমরা বর্গা দিয়ে রাখিনি। কারণ আমরা এই দল করে যে বাংলাদেশকে শুধুমাত্র এগিয়ে নিয়ে যেতে পারবে এরকম কিছু না। এই দলের বাইরে গিয়েও আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে, আলাদা চিন্তা চেতনা তৈরি করে বাংলাদেশকে অবশ্যই আরো সামনে নিয়ে যাওয়া সম্ভব। আর এই কথাগুলো এই জন্য আসতেছে কারণ বাংলাদেশে প্রতিবারই এক একটা যখন সরকার গঠন হয়, সামনের দিকে এগোনোর টাইম হয়, এক একটা ইনসিডেন্ট হয়, সেই ইনসিডেন্ট পরে বাংলাদেশ আবার পিছিয়ে যায়, আরেকটা স্বৈরাচার তৈরি হয়। কেন? কারণ 1971 কেন হয়েছে? কারণ 71 হয়েছে 70-এ পাকিস্তান আমাদের কথা রাখেনি, আমাদেরকে কথা দিয়ে কথা রাখেনি, আমাদের উপর জুলুম করেছে। কিন্তু 71 স্বাধীনতা পেয়ে আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদের সাথে আমাদের স্বপ্নটাই ভঙ্গ হয়েছে 72 এসে, 74 এসে। এরপরে তো দেখেন প্রতিবারে তো মানুষ তার অধিকার পায়নি, প্রতিবারই তার স্বপ্ন ভঙ্গের মধ্যে দিয়ে যেতে হয়েছে। লাস্ট 17 বছর তো আমরা ফ্যাসিবাদের মধ্যেই ছিলাম, আমরা কথা বলতে পারিনি, আমরা আমাদের যেটা মৌলিক অধিকার সেগুলো বাস্তবায়ন হয়নি। যার কারণে এই কথাগুলো বারবার আসতেছে যে সংবিধান আমরা 72-এর সংবিধান চাই না, আমরা নতুন সংবিধান চাই, আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। আমরা এখন এই কথাগুলো যখন কেউ বলে তখনই তাকে আসলে ট্যাগ দেওয়া হচ্ছে, জামাত ট্যাগ, তাকে দেওয়া হচ্ছে রাজাকার ট্যাগ। এটা খুব ইজি একটা ট্যাগ, কিন্তু আনফর্চুনেটলি এই ট্যাগগুলো আসলে এখন আর মানুষ নেয় না। কারণ আপনাকে সত্য কথাটা বলতে হবে, পরিবর্তনের কথা বলতে হবে দেশের জন্য। কে কি ভাবছে এটা দেখার বিষয় না, কারণ আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হবে তরুণ প্রজন্ম পারবে। আমাদের যারা বয়স হয়ে গেছে বা আমাদের প্রবীণ রাজনীতিবিদ তারা অনেক ক্ষেত্রে ফেল করেছেন, যার কারণে তরুণ যারা তারা অবশ্যই দেশকে পরিবর্তন করতে পারবে, আমি বিশ্বাস করি। শুনুন ভাই, আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য না থাকে তাহলে আমরা বিরতিতে যাব। যেটা বলেছেন উনি আসলে ওইটাই যে 72-এর কথা যেটা বলেছেন উনি আসলে, যেহেতু 71-এর পরে 72, তো 72-এর সংবিধান যেহেতু জামাত এবং এনসিপি এটা বাদ দিতে চাইছে, তো সেটা 72-এর সংবিধানটা 71-এর পরে যেহেতু 72, ওইটা আমার মনে করে দিচ্ছে কিনা ওই বিষয়টা উনি একটু পিঞ্চিং করেছেন আর কি। সংসদে আসলে সংসদীয় বিতর্কের মজাই কিন্তু এগুলা, সবাইকে সরাসরি হিট করবে না, কিন্তু যে যেভাবে পারে সংবিধানের আলোকে হোক আর বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের আলোকে হোক কাউকে, এটা আসলে একটা বিউটি আর কি, যদি আমরা এভাবে দেখি। অবশ্যই আমরা আলোচনা করব, তবে আরেকটি বিষয় নিয়ে বিরতির পর আলোচনা করতে চাই, সেটি হচ্ছে দেশের যে জ্বালানি সংকট নিয়ে ইদানিং বেশ আলোচনা হচ্ছে, এবং একই সাথে সরকারের পরিকল্পনা কি সামনের দিনগুলোতে আমরা আসলে কতটা এই শঙ্কামুক্ত থাকতে পারবো সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে দর্শক, 71 চ্যানেলে বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই এই আলোচনায় যুক্ত হবেন আবার। আজুল বাড়ি হেলাল, আপনার কাছে আসি সরাসরি। আসলে প্রশ্নটি সেটি হচ্ছে জ্বালানি তেলের আসলে মজুত এবং সংকট কি অবস্থায় আছে? কারণ আমরা যেভাবে পাম্পগুলোতে ভিড় দেখছি, মানুষের ভিতরে শঙ্কার জায়গা দেখছি, সেটি নিরসন করবার জন্য আসলে সরকারের পক্ষ থেকে খুব পরিষ্কার ধারণা তারা পাচ্ছে না বলে তারা নানা সময় গণমাধ্যমকে বলেন। দেখেন, পরিষ্কার ধারণা গতকাল সংসদে, এখন তো বলতে হবে গত পরশু, যেহেতু 12টা বেজে গেছে, আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী 300 বিধিতে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের যে ডিপো, 3টি ডিপো আছে, মেঘনা, পদ্মা, যমুনা, এই ডিপোয় আমাদের যে তেলগুলো আছে সেই তেলগুলো যখন পাম্পে আনা হচ্ছে, পাম্পে তেল রয়েছে, লেখছে যে তেল নাই, পাম্পের মালিক। আপনি অভিযান যখন চালানো হয়েছে, আপনি দেখেছেন সমস্ত পত্রিকা রিপোর্ট করেছে, বণিক বার্তা, প্রথম আলো, যে 2,85,000 লিটার এই সমস্ত পাম্পের মালিকরা তেল সরিয়ে আপনার বিভিন্ন জায়গায় ড্রাম মজুত করে রেখেছে। এটা সরকারকে দেখতে হবে। এটা যে ওই যে বললাম না যে আমাদের যে ন্যাশনাল মোরাল ক্যারেক্টার বা আপনি এথিক্যাল যে ডিটোরিয়েশন ঘটছে,
সে মজুদদার কখন তেলের দামটা বাড়বে তখন তিনি ওইটা বেচবে। সুতরাং এই যে আপনার চৌর্যবৃত্তিগুলো তেলের পাম্পওয়ালাগুলো করছে, এটা তো অবশ্যই পুলিশিং এর ব্যবস্থা থাকা দরকার, তাই না? কারণ বিদ্যুৎ মন্ত্রণালয়ের আন্ডারে তো কোনো ওয়ার্কফোর্স নেই যে তারা এগুলো এর তো পুলিশিং এর থাকতে হবে। তো আমাদের এবার দেখেন যে তেল আমাদের সংকট হতে পারে, এই থেকে আমরা কিন্তু এই বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি করেছি এবং দেখেছেন যে আমরা বিকল্প উৎস যেমন সিঙ্গাপুর আর হংকং এখান থেকে কিভাবে আনা যায়, তারপরে আমরা স্পট মার্কেটিং ভারত থেকে ওই যে বিপিসি আন্ডারে আমাদের যে আগে যে চুক্তি ছিল সেটা তেল আসছে, তারপর স্পট মার্কেটিং করে আমরা অনেকগুলো এলএনজি কিনেছি প্রায় 300 কোটি টাকার, খুব সম্ভব, আমার ফিগারটা মনে নেই। তারপরে আপনি দেখেন হরমুজ প্রণালী দিয়ে একমাত্র বাংলাদেশের 6টি জাহাজ, এখন হচ্ছে 11টি জাহাজ আমরা ইরানের সাথে কথা বলে সেটা, আর মালয়েশিয়া আমি দেখলাম যে ওরাও একটা চুক্তি করেছে, 16টা জাহাজের মধ্যে 10টা আসছে আমাদের আসছে। তাহলে এই যে সরকারের এই কাজগুলো তো রয়েছে, তাই না? এবং আমরা সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি এই যুদ্ধের নাম করে এমন কোনো সরকার নেই যে তার তেলের দাম বাড়াইতো না। আমরা কিন্তু তেলের দামটা এখনো বাড়াইনি, আমরা কিন্তু এটা সহ্য করে চলেছি, অর্থাৎ ভর্তুকি দিয়ে হলেও জনগণকে স্বস্তি দিচ্ছি। আমার এখন এই তেলের ব্যাপারে আমার বক্তৃতার থেকে আমি এই যে বর্তমানে বাংলাদেশে এই জুলাই সনদ আর এই যে গণভোট নিয়ে যে একটা রহস্য সৃষ্টি হয়েছে, এইটা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে 1939 সালে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে আপনার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল রাশিয়ার রহস্যজনক ভূমিকাকে লক্ষ্য করে একটা কথা বলেছিলেন যে রিডল র্যাপড ইন এ মিস্ট্রি ইনসাইড অ্যান ইনিগমা, অর্থাৎ একটা ধাঁধা যেটা আপনার রহস্যে মোড়ানো, কিন্তু তার ভিতরেও একটা প্রহেলিকা। জামাতের আজকালকার চরিত্র দেখে আমার এই উইনস্টন চার্চিলের এই বক্তব্যটা মনে হয়, রাশিয়ার যুদ্ধের অবস্থা দেখে তিনি যুদ্ধে জড়াবে কি জড়াবে না, কারণ রাশিয়া জার্মানির সাথে একটা অনাক্রমণ চুক্তি করেছিল, তখন ওই চার্চিল বলেছিল যে রাশিয়া তার নিজের স্বার্থ আগে দেখে। আপনি দেখেন জামাত 72-এর সংবিধানকে ছুড়ে দিতে চায়, আবার এই 72-এর সংবিধান যে কতবার সংশোধিত হয়ে আজকের যে সংবিধান, সেই সংবিধানের অধীনে আপনারা শপথ নেননি, আপনার ডক্টর ইউনূস সরকার শপথ নিয়েছেন, সেই সরকার অধীনে নির্বাচন করেছেন, অর্থাৎ 72 সংবিধানের অধীনে করেছেন। তারপরে দেখেন এই যে সুমন ভাই বলছিলেন যে জামাত ইসলাম বলেছে শরিয়া আইন চালু করবে, এখন বলে করব না। আপনি দেখেন তাদের লোগোতে ছিল একামতে দিন, মানে দিনের ব্যবস্থা কায়েম করে উঠেই দিল। তার মানে কি আপনি আপনার পজিশন আপনার সকল উত্তর আমাদের হাতে সময় আসলে একটু কম, আমরা এই সকল প্রশ্নের উত্তর পাবো। আমাদের তেল নিয়েও একটা হুজুগ যে তৈরি হয়েছে, এই আমাদের মেসেজটা আরো ক্লিয়ার হতে হবে, এটা ঠিক যে আমাদের মজুদ কত আছে, কিন্তু মজুদ দেখেন আমাদের রয়েছে সেটা আমরা পাম্পে দিচ্ছি, পাম্পের এই চৌর্যবৃত্তি এটার জন্য পুলিশিং করা সরকারের একান্ত প্রয়োজনীয়। আমাদের সরকারকে এই বিষয়টা আরো নজরদারি করতে হবে। বাংলাদেশে মোট জ্বালানি তেলের চাহিদা কিন্তু প্রায় 75 লাখ টন বছরে। তো এর মধ্যে ম্যাক্সিমাম যেটা হচ্ছে আপনার ডিজেলটা হচ্ছে দরকারি, এবং ডিজেলটাই আমরা ইম্পোর্ট করি। আর বাকি যেগুলো আছে এখন যে মজুদ যেটা আছে এখন 1,92,000 মেট্রিক টনের মতো, 1,92,919 টন মজুদ আছে যেটা বলছেন। এবং বিকল্প উৎস থেকে এখন ওই ইন্দোনেশিয়া থেকে 60,000 লিটার আসতেছে, তারপরে চীন, সিঙ্গাপুর, ভারত থেকেও আসতেছে। তো গভর্নমেন্ট চেষ্টা করতেছেন যে অন্যান্য ওয়েগুলো থেকে যে আনা যায় কিনা, বা বিকল্প উৎস। এখন বিশেষ করে ডিজেল যদি এফেক্ট পড়ে, ডিজেলের এফেক্ট পড়লে আপনার স্বাভাবিকভাবে পরিবহন, তারপরে সবকিছু, বিদ্যুৎ, সব সেক্টরে কিন্তু আপনার এটার মানে ডিরেক্ট প্রভাবটা পড়বে। তো সেক্ষেত্রে এখন বিকল্প উৎস ছাড়া আসলে কোনো সুযোগ নাই আপনার। আর পাশাপাশি এই যে গত 3 তারিখ থেকে প্রায় 3,500-এর মতো অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে অলমোস্ট হেলাল ভাই যেটা বললেন 2,80,000 এর উপরে জব্দ করা হয়েছে। মানে মজুদদাররা তারা মনে করেছে যে এই সুযোগে তারা তাদের দাম বাড়িয়ে তাদের, কিন্তু সেটা গভর্নমেন্ট হয়তো স্ট্রিক্টলি ইয়ে করাতে সেই জায়গাটা এখন
একদিকে কঠোর মনিটরিংও দরকার, আবার বিকল্প উৎস থেকে ডিজেলটা অন্তত যেন আনা অবশ্যই যায় অবশ্যই সেটা। ব্যারিস্টার সাজ্জাদ আলী, প্রথমত জামাতের প্রসঙ্গে যদি বলতে চান বলতে পারেন, তবে আপনার দৃষ্টিতে সরকারের এই যে জ্বালানি সংকট মোকাবেলার যে নানা ধরনের উদ্যোগগুলো, সেটি কিভাবে আপনি মূল্যায়ন করেন? তেল থেকে জামাতের দিকে আলোচনাটা চলে যাচ্ছে। আসলে আমার মনে হচ্ছে জামাতে অনেক লুকিয়ে আছে, সেজন্য সরকারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়, কারণ সরকারের জ্বালানি ব্যাপারে অনেকগুলো স্টেপ অবশ্যই সবচেয়ে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ এই জন্য এখনো তারা দামটা বাড়াচ্ছে না, যেটা মানুষের পুরো মানে লাইফস্টাইলকে বেসিক্যালি প্রভাবিত করবে, সবকিছুর দাম বৃদ্ধি করবে। আসলে বিএনপির এটা একটা ব্যাড লাক, কারণ 2001 সালে যখন ক্ষমতায় আসলো তখনই 9/11 হলো, আফগানিস্তান যুদ্ধ হলো বেশ অল্প সময় পরে, আবার এবার ক্ষমতায় আসলো, আবার 2026 সালে ইরান যুদ্ধ শুরু হলো। এখন এটা অবশ্যই বলে কেউ আসেনি, হঠাৎ করে যুদ্ধ, এটা ফরচুনেটলি হোক তাদেরকে এই বার্ডেন নিতে হচ্ছে, সবকিছুতে ইফেক্ট করছে। কিন্তু বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে হঠাৎ করে যেটা মানে একটা এই যে মানে একটা হাহাকার পড়ে গেছে, এটা বেসিক্যালি বর্তমান জ্বালানি মন্ত্রী যিনি আছেন তিনি ওই যুদ্ধের পরে হঠাৎ করে একটা স্টেটমেন্ট দিয়ে বলেছেন আমাদের জ্বালানি মজুদ নেই। এই কথার পরে বেসিক্যালি মানুষের মধ্যে একটা হিড়িক পড়ে গেছে, যে যার মতো করে অতিরিক্ত তেল মজুদ করতেছে, চুরি করতেছে বা কালোবাজারি করতেছে। এর পরে বেসিক্যালি এটা শুরু হয়েছে। এটাকে সরকারের অবশ্যই ব্যর্থতা, এটা স্বীকার করতেই হবে। কিন্তু তারপরে সরকার কিন্তু বিকল্প উৎস থেকে ম্যানেজ করছে। আজকেও মানে একটু আগে দেখলাম মালয়েশিয়া থেকে তেল আসছে, এরপর শেখ হাসিনা কিন্তু ভারত থেকে পাইপলাইনে তেল আনার জন্য ইস্যু চালু করেছিল। কিন্তু বাংলাদেশে কখনো 3 মাস 6 মাসের তেল মজুদ থাকে না। বেসিক্যালি বাংলাদেশে একটাই রিফাইনারি, যে এই রিফাইনারিতে 15 দিন বা 20 দিনের তেল মজুদ থাকে। বাকি তেলগুলো হয়তো রাস্তায় থাকে, সাগরে থাকে, আসতে থাকে, আর কিছু তেল এলসি খোলা থাকে, যার কারণে এখানে মানুষের মানে ইয়া করার কিছু নাই, মানে ভয় পাওয়ার কিছু না আমি মনে করি। আর তেল শুধু মধ্যপ্রাচ্য থেকে আসে বা হরমুজ প্রণালী থেকে আসে তাও না, মানুষ এটা হয়তো জানে না। আরো অনেকগুলো বিকল্প উৎস আছে। আমি মনে করি সরকার অবশ্যই সুন্দরভাবে এই ডিসিশন নিচ্ছে, মানুষের জীবনমান যেন কোনোভাবে ইফেক্টেড না হয় এবং সরকারের যেন কোনো দুর্নাম না হয়। অবশ্যই আমরা আসলে সেই প্রত্যাশা করি সামনের দিনগুলোতে আমাদের হয়তো সংকটটি আমরা সেভাবে কাটিয়ে উঠতে পারবো। প্রতিদিন কিন্তু 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে না। হ্যাঁ, সেটিও আসলে একটি সামনের দিনগুলোতে এটারও একটা চাপ পড়তে যাবে। সো যদি এই তেল আসার প্রক্রিয়াটি যদি স্বাভাবিক রাখা না যায়, তাহলে সেখানেও এক ধরনের নিশ্চয়ই আমাদের এনার্জি এখন প্রডিউস করতে, আমাদের রিনিউয়েবল এনার্জি দরকার। আমাদের ভিতরে যে গ্যাস আছে এই গ্যাসগুলো উত্তোলন করে আপনার জ্বালানিতে পরিণত করা, সূর্যের আলো, পানি, বাতাস, এই সমস্ত রিনিউয়েবল এনার্জি ছাড়া আপনি বারবার তেল কিনে অন্যের উপর ডিপেন্ড করে জ্বালানির ব্যবস্থা যদি অন্যের হাতে থাকে তাহলে তো সমস্যা। আমাদের এইগুলো করতে হবে নিশ্চয়ই। দর্শক, বিরতির সময় হয়ে গেল। ৭১ জার্নালে ধন্যবাদ জানাতে চাই ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরীকে, এতক্ষণ সাথে ছিলেন। নিশ্চয়ই আগামীতে কথা হবে। আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে দুপুরের পর থেকে যে খবরটা আসলে গণমাধ্যমে এসছে, সেটি হচ্ছে যে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনে ক্লাস নেয়ার এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, এবং সেটি 3 দিন এবং 3 দিন অফলাইনে ক্লাস, অর্থাৎ সশরীরে প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস নিতে হবে। জ্বালানির কিছুটা সাশ্রয়ের করার চিন্তাভাবনা থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে সরকার। এখন সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য এটি কতটা সুবিধাজনক বা লাভজনক কোনো অবস্থানে যেতে পারে কিনা সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। যুক্ত হচ্ছেন আমাদের সাথে অতিথি হিসেবে অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে এবং সময় দিয়েছেন। তবে জিয়াউল কবির সুমন, আপনাকে দিয়ে প্রশ্নটা আসলে শুরু করতে চাই। আমরা তো করোনার সময়টা দেখেছি। করোনার সময় আমাদের বিশাল একটি সময় এরকম অফলাইনে আমরা বলা যায় ক্লাস করিনি, আমরা অনলাইনে ক্লাস করেছি, এবং তার পরবর্তীতে এসএসসি এবং এইচএসসির ফলাফল একেবারে সামনে যে প্রচণ্ড রকম হচ্ছে খারাপ হয়েছে, যে ধারাবাহিকতা এর আগে আমরা দেখেছিলাম কম বেশি, সেটা একটু ভাটা পড়েছে। এখন যদি আবারও এরকম ভাগ করে দেওয়া হয় ক্লাসের বিষয়টি, আপনার কাছে কি মনে হয় সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য সেটা কি কোনো ধরনের সুবিধাজনক কোনো অবস্থান তৈরি করবে? আসলে বাস্তবতা হচ্ছে আমরা তো অতটা আমাদের প্রযুক্তি এখনো সেইভাবে যায় না যে আমরা অনলাইনে ক্লাস করব। আবার বাস্তবতা হচ্ছে আমরা একটা ক্রাইসিস মুহূর্তে আছি, জ্বালানি সংকটের মধ্যে। তো আমার ধারণা না, আমি যদি বলি তাহলে সেটা বাস্তবতা মাথায় রেখেই 3 দিন কিছুটা অন্তত যদি জ্বালানি সাশ্রয় করা যায়, সেই বিষয়গুলো হয়তো চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে।
কিন্তু বলা হচ্ছে যে মেট্রোপলিটন এলাকা অর্থাৎ শহর কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান আপনার শহর কেন্দ্রিকই তো অনলাইন, মানে প্রযুক্তি তো আপনার ঢাকা কেন্দ্রিকই, তো সেজন্য এটাকে প্রায়োরিটি দিচ্ছে। আর গ্রামে গঞ্জে আমরা দেখেছি যে 1.5-2 মাইল 3 মাইল হেঁটেও কিন্তু ছেলেপেলে স্কুলে যাচ্ছে, প্রাইমারি স্কুলে যাচ্ছে, হাই স্কুলে যাচ্ছে। কিন্তু ঢাকা শহরে আপনি গাড়ি ঘোড়া একজনের জন্য দেখা যায় একটা বা দুইটা গাড়ি যাচ্ছে, তো সেখানে জ্বালানির একটা প্রভাব আছে। আর করোনায় আমরা যেটা দেখেছি প্রায় 1.5 বছরের মতো ক্লাস হয় নাই, আমাদের বাচ্চারা মানে সব অটো পাস হয়ে গেছে। অটোপাস তো পরবর্তীতে আমরা দেখলাম যে রেজাল্টের বেশ একটা ভালো প্রভাব পড়েছে। এবং এটাও দেখেছি যে মানে করোনা শুরু হওয়ার সাথে সাথে যেহেতু মানে ফিজিক্যাল ক্লাস বন্ধ, সাথে সাথে অনলাইনে কিছু কিছু শিক্ষক তারা কিন্তু এটা আগে বুঝতে পেরে তারা কিন্তু সব সেট আপ রেডি করে রাখছে। এবং তারা যে কি পরিমাণ আমি বলবো যে কি পরিমাণ ব্যবসা করেছে, এটা মানে আনবিলিভেবল। অনেকে মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো মাসে। আমি আমার মেয়েও পড়তো অনলাইনে। তো এটা আসলে ফিজিক্যালি টিউশনই হ্যাঁ, সে ক্লাসের টাইমগুলোতে যেহেতু এটা আপনার এরকম স্কুল অনেক নাই, খবর ক্লাস নাই, এসেছে, হ্যাঁ। অনলাইনে তারা ক্লাস করতো বাসায় বসে। ওই স্যার বলতো, সে হয়তো ওই নিজের ইয়েটা মিউট করে রাখতো, উনি বলতেন, উনি শুনতেন। কিন্তু আসলে ফিজিক্যালি পড়ার যে মজা সেটা অনলাইনে অনলাইনে আবার কোচিং হচ্ছে কিনা তাই বলছি। হ্যাঁ, অনলাইনে তখন হয়েছিল, করোনার সময় হ্যাঁ। হয়েছিল, করোনার সময় ছিল যখন এরপরে- ক্লাসের যে সময়টা দেওয়া ছিল যে সকালে, সেই সময় অনেক টিচারই আসলে দেখা গেছে যে তারা তাদের যে ব্যক্তিগত কোচিংটা সেটি তখন তারা নিতেন ওই ক্লাসের পরবর্তী। তো এখানে এখন যেটা গভর্নমেন্ট করতে যাচ্ছে 50-50, 3 দিন সশরীরে 3 দিন অনলাইনে। তো আমি খুব বেশি এটাতে আমি আশাবাদী হতে পারছি না, কারণ ওই গ্যাপ যেটা থাকার এটা থেকেই যাবে, থেকেই যে যাবে, একটা আলটিমেটলি শঙ্কার জায়গা। ঘরেই পড়তে হবে অথবা তাকে কোচিং এর মুখোমুখি আবার হতে হবে। আমরা একটু আমাদের বিশেষজ্ঞর কাছে একটু যেতেই চাই, অধ্যাপক মেজবাহুল আজম। আপনি এই সরকারের এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন, এবং আপনিও আমাদের আরেকজন অতিথির সাথে একমত কিনা যে আসলে শিক্ষার্থীদের শেষ পর্যন্ত সেভাবে অফলাইনে যদি তার অর্থাৎ সশরীরে যদি প্রতিষ্ঠানে না আসে, অনলাইনে আসলে সেভাবে শিক্ষাটা তারা পাবে কিনা, এবং পরবর্তীতে যেসব পরীক্ষা তারা দেবেন সেখানে আসলে ফলাফল খুব একটা ভালো হবে কিনা, কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। অনলাইন ক্লাসের অনেকগুলো নেগেটিভ সাইড আছে আর কি, সেই বিষয়গুলোর দিকে একটু দৃষ্টিতে যদি দেই আমরা, তাহলে আমরা করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে অনলাইন ক্লাসের একটা বাচ্চাদের উপর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট রয়েছে আর কি। অর্থাৎ বাচ্চারা, আপনি জানেন যে যারা আইটি বিশেষজ্ঞ, এরা গার্ডিয়ানদেরকে অনেক সময় সাজেস্ট করেন যে বাচ্চাদের ডিভাইসের প্রতি যাতে আসক্ত হয়ে না পড়ে। তো অনলাইন ক্লাসের সময় কিন্তু বাচ্চাদেরকে ডিভাইসটা হাতে দিয়ে দেওয়া হয়। ডিভাইসটা হাতে দেওয়ার পরে অনেকগুলো ক্লাস করে দীর্ঘ সময় একটা বাচ্চার হাতে ডিভাইসটা থাকে। এর ফলে সে ক্লাসের পাশাপাশি ডিভাইসে বিভিন্ন গেম খেলা, ইউটিউব দেখা সহ আবার বিভিন্ন ধরনের বিষয় এখানে অনেকটা আসক্ত হয়ে পড়ে বাচ্চারা। তো যার ফলে ডিজিটাল ফাঁকিবাজি যেটাকে ওই বলে। আসক্তি কিন্তু এখনো কাটেনি। জি, ওই আসক্তি করোনার সময় যে এই ক্ষতিটা হয়েছিল, এই বাচ্চাদের এই ক্ষতিটা আমার নিজের বাচ্চা দিয়েই আমি এই প্রমাণটা পেয়েছি। এই যে ক্ষতিটা হয়েছিল বাচ্চাদের, ওইটা এখনো আমরা কেটে উঠতে পারিনি। তো এই অনলাইন ক্লাসের এই একটা নেগেটিভ ইম্প্যাক্ট। আর এখানে শিক্ষণের যে ব্যাপারটা বলছেন, আসলে ফিজিক্যালি যেভাবে বাচ্চারা হাতে কলমে যে শিক্ষাটা পায়, অনলাইনে ঠিক সেভাবে সেটা হয় না। ওদের লিসন যে সাইকোলজি, এটা ভালোভাবে সেখানে কাজ করে না। সো আপনি এখানে 50% এডুকেশন হয় কিনা এটা আমার সন্দেহ আছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, এটা একটা বাস্তবতা। আমাদের যে জ্বালানি, তবে ইরান আমেরিকা যে ওয়ার, সেই বাস্তবতাকে মেনে নিয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো এর ফলে এটাকে মেনে নিতে হবে আর কি। তবে যতটুকু সম্ভব অনলাইন ক্লাসটা কম করা যায়। আজকে আমি একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের গার্ডিয়ানের একটা গ্রুপে আমি আছি, সেখানে দেখলাম যে গার্ডিয়ানরা এটাকে ডিসকারেজ করতেছে 3 দিন। আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো তারা বলছে, এবং তারা পাশাপাশি আরো বলছে যে সামনে এ লেভেল ও লেভেল পরীক্ষা, তারপরে এই বাচ্চাদের জন্য এটা এক ধরনের স্বাভাবিক যে তাদের পড়াশোনার গতিটা, এটা ব্যাপকভাবে তাদের ব্যাহত হবে এবং পরীক্ষার প্রিপারেশনটা তাদের ব্যাহত হবে, এটা গার্ডিয়ানরা বলছে।
তো সবকিছু মিলে এটা আমাদের জন্য খুব বড় পজিটিভ কোনো বিষয় নয়। তবে এখন পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য এর খুব বেশি বিকল্প আমাদের হাতে নেই। তো যতটুকু সম্ভব অনলাইন ক্লাসটাকে একটু কমিয়ে আনা যায়, সেটাই আমার কাছে এটা মনে হয়। এর আপনার বাইরে কাছে কি আমার মনে হয় কিছু অন্য আছে বলে কোনো মনে হচ্ছে না। সমাধান, অথবা এখনই এই সিদ্ধান্ত না নিয়ে আরো কিছুদিন পরে নেওয়া যেতে পারত, নেওয়া যেত কিনা, কি মনে করেন? হ্যাঁ, সেটা আমাদের মতামতের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা নিচ্ছে, গভর্নমেন্টের কাছে প্রকৃত ইনফরমেশনটা রয়েছে যে আসলে ঠিক জ্বালানি সংকটটা কি আকার ধারণ করতে পারে যদি যুদ্ধটা আরো দীর্ঘমেয়াদী হয়, আমাদের কি পরিমাণ জ্বালানি যে কথাটা আসলে সংকট হতে আমাদের পারে। একজন অতিথিও বলছিলেন যে শহরের মানুষের যে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে যারা একটু ভালো শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে যাদের বাচ্চারা পড়ে, দেখা যায় একটা গাড়ি অথবা তাকেই শুধু নেওয়ার জন্য একটা গাড়ি ব্যবহৃত হয়, সেই জায়গায় সেইটি কমিয়ে গণপরিবহনে এই শিক্ষার্থীরা যাওয়া আসা করার, বা অনেক স্কুল কলেজে নিজস্ব বাসের সার্ভিস আছে আমরা জানি, সেই জায়গায় আসলে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারতো কিনা, কি মনে করেন আপনি? এখানে আর কোনো খুব বিকল্প কোনো অপশন খুব একটা আমার কাছে মনে হচ্ছে না, ওরকম কার্যকর কোনো বিকল্প কোনো ব্যবস্থা রয়েছে আরকি। তবে এটি সত্য যে শহর লেভেলে আপনার জ্বালানির যে বিষয়টা, যে প্রচুর পরিমাণ গাড়ি ব্যবহৃত হয়। স্কুলগুলোর দিকে যে আপনি লক্ষ্য করেন, সেটা ইংরেজি মাধ্যম স্কুল বলেন, বাংলা মাধ্যম বলেন, সবগুলোতে প্রচুর পরিমাণ গাড়ি ব্যবহৃত হয়। যেমনটা জিয়াউল কবির সুমন বললেন যে গ্রামে কিন্তু এতটা হয় না, বাট শহরে অনেক গাড়ি এখানে ব্যবহৃত হয়। তো জ্বালানি সংকটের এখানে একটা এটা একটা বড় ব্যাপার। অনেক জ্বালানি সেখানে ব্যবহার হয়। সেখানে কিছুটা যে সাশ্রয় হবে, সেটা অবশ্যই আমাদেরকে বলতে হবে যে সাশ্রয় হবে। কিন্তু গ্রামে এটা তেমন কোনো ইমপ্যাক্ট থাকবে না। জ্বালানি সংকটের কোনো সমাধান গ্রাম থেকে হবে না। কিন্তু গ্রামে এটা নেগেটিভ ইমপ্যাক্টটা পড়বে হচ্ছে গ্রামে বাচ্চাদের মধ্যে ব্যাপক পরিমাণ গরিব লেভেলের মানুষের মাঝে এই ডিভাইসটা হাতে নেই। তার বিদ্যুৎ এবং অনেক জায়গায় তো আসলে সরবরাহের ইন্টারনেটের সংযোগটাও সেভাবে নেই, যার জন্য দেখা যায় সংযোগ তো অনেকে নেই, ক্লাসও করতে অনেক পারবে না জি, সময় মতো। ব্রডব্যান্ডের লাইনটা তো ম্যাক্সিমাম জায়গায় নেই। গ্রামগঞ্জে এখনো ডাটা ব্যবহার করে সেই ডাটা দিয়ে অনেক সময় ক্লাসটা করা যায় না, প্লাস ডিভাইস নাই। তো গ্রামের বাচ্চারা ব্যাপকভাবে এটা দ্বারা এফেক্টেড হবে আরকি। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আজিজুল বারী হেলাল, আপনি যেহেতু আছেন, জি। এখানে অনলাইন অফলাইন ক্লাস নিয়ে কথা বলা হচ্ছে ব্লেন্ডেড সিস্টেম, যে 3 দিন সশরীরে 3 দিন ভার্চুয়ালি। যদিও আমরা এখন পৃথিবী এখন 2 জগতে বিভক্ত, একটা হলো অ্যাকচুয়াল জগৎ, একটা হলো ভার্চুয়াল জগৎ। উই আর সিটিং ইন অ্যাকচুয়াল স্টেজ, বাট আমাদের যে এই যে রিলে হচ্ছে এটা কিন্তু ভার্চুয়াল স্টেজ, এবং এই যে স্টেজটা অনেক বড়। তো এখন আপনার এই শিক্ষা কার্যক্রম শুধু মেট্রোপলিটন এরিয়া, আপনি কিন্তু গ্রামগঞ্জের কথা বলা, শুধু মেট্রোপলিটন এরিয়া, শহরে এলাকা, এই এলাকায় যেহেতু যানবাহনের আধিক্যও বেশি, স্কুল কলেজের সংখ্যাও বেশি, ছাত্রছাত্রীর সংখ্যাও বেশি, এবং ছাত্রছাত্রীদেরকে আনা নেওয়ার ব্যাপারে গ্রামে কিন্তু আপনি এখনো দেখেছেন যে একজন শিক্ষার্থী একা একা স্কুলে চলে যায়। শহরে কিন্তু এটা প্রায় 80% লোক তার গার্ডিয়ান ছাড়া যেতে পারে না, প্রায় 80, আমার ধারণা ভুল হইতে পারে। এইটাকে নিরসন কল্পে আমরা একটা ব্লেন্ডেড পদ্ধতিগত শিক্ষা মন্ত্রণালয় কেবল পরিকল্পনা করেছে, এখনো বাস্তবায়ন হতে এটা মন্ত্রণালয়ের পারমিশন লাগবে, সর্বশেষ প্রধানমন্ত্রী, এবং এটা একটা পলিটিক্যাল সিদ্ধান্ত বা একটা সরকারি সিদ্ধান্ত দরকার। কেবল শিক্ষা বিভাগ, এটা আমি দেখলাম যে তারা পরিকল্পনা করেছে এই ব্লেন্ডেড পদ্ধতিতে করা যায় কিনা। 6 দিন, যেহেতু স্কুল তো হয় 5 দিন, 6 দিন করা হচ্ছে, যে ঈদ উল ফিতর আর রমজানের জন্য অনেক ক্লাস নষ্ট হচ্ছে, এই জন্য এটা সমন্বিত করা হচ্ছে। এখন আমার বক্তব্য, দেখেন ফিলিপাইন শিক্ষা ব্যবস্থা কি বাংলাদেশের চেয়ে উন্নত না? শিক্ষার হারও তো ভালো, শিক্ষার মানও তো ভালো, শিক্ষার গুণও তো ভালো। সেই ফিলিপাইন কিন্তু 144 মানে জরুরি অবস্থা জারি করে দিচ্ছে। আপনি ভেনেজুয়েলা, ওরা তেল উৎপাদন করে, ওরা তেল উৎপাদনকারী মনে 3য় অথবা 4র্থ দেশ হবে, তারা কিন্তু স্কুল কলেজ বন্ধ করে দিচ্ছে। এখন তার মানে আমাদেরটা দিতে হবে তা আমি বলছি না। আমাদের এই যে আমাদের যা আর্থিক সঙ্গতি, এইটার সাথে কথা বিবেচনা করে সামনে আরো ক্রাইসিস, যুদ্ধ না থামে আরো ক্রাইসিস হবে। সুতরাং একে একে যদি দেখা যাচ্ছে যে গণপরিবহনের উপর সবার নির্ভর করতে, প্রাইভেট গাড়িও তো চলাচল বন্ধ করতে হবে। আমার যেটা ধারণা
যদি আমরা নিজস্ব সোর্স থেকে বিদ্যুৎ উৎপাদন না করতে পারি। সুতরাং আপনি আর বলছেন যে এতে শিক্ষার কি ক্ষতি হবে। করোনার সময় বন্ধ ছিল বিদায় শিক্ষার আপনি বলছেন রেজাল্ট খারাপ হয়েছে। আপনি রেজাল্ট খারাপ কাকে বলছেন? আমার মনে আছে যে 85% ছেলেরা ম্যাট্রিক পাশ করেছে, পত্রিকা লিখছে ফল বিপর্যয়। ম্যাট্রিক পরীক্ষা অথবা একটা ইন্টারমিডিয়েট পরীক্ষায়, আমি সেই সময় টেলিভিশনে বলেছি, এটা 14 কি 15 সালে, আবার 18 সালেও একবার দেখলাম যে 85% এসএসসিতে পাশ করছে, বলছে ফল বিপর্যয়, কারণ তার আগের বছর 93% ছিল। আসলে আপনি যদি শিক্ষার কোয়ান্টিটিতে যান, কোয়ালিটিতে না গিয়ে, আমাদের শিক্ষার এখন আমাদের বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার হিসেবে নিজেকে বিবেচনা করছে। ইতিমধ্যে আমরা কতগুলো পদক্ষেপ আপনি দেখেছেন নিয়েছি, যে প্রত্যেকটা শিক্ষক একটি ল্যাপটপ দেওয়া হবে, কারণ এই ল্যাপটপ দিয়ে তিনি এই যে অন্য অন্য শিক্ষকের সাথে যোগাযোগ করে তাদের মধ্যে একটা ট্রেনিং এবং শিক্ষকদের কী কী শিক্ষাদান করা হবে সবার সাথে একটা মানে শেয়ারিং করবার জন্য। এবং আপনি দেখেছেন যে আমরা আপনার ভোকেশনাল এডুকেশন অ্যান্ড পলিটেকনিক এডুকেশনকে বেশি মূল্যায়ন করছি, এবং আমাদের যে দুটো ল্যাঙ্গুয়েজ আমরা পড়ি, বাংলা এবং ইংরেজি ম্যান্ডেটরি, এবার থার্ড ল্যাঙ্গুয়েজ করছি। কারণ আমাদের দেশের বৈদেশিক মুদ্রা যে উপার্জন হয় রেমিটেন্স থেকে, এটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট, আমাদের জাতীয় আয়ের সেকেন্ড লার্জেস্ট জায়গায়। এইখানে যদি আমাদের লোকগুলো স্কিল হয় যে পলিটেকনিক এবং ভোকেশনাল শিক্ষার মাধ্যমে, সামনের দিনগুলোতে এই পরিকল্পনা হয়তো আপনারা নিচ্ছেন, কিন্তু এই সংকটের সময় আসলে শিক্ষার্থীদের জন্য কতটুকু কার্যকর ব্যবস্থা সামনের দিনগুলো আমরা দেখতে পাবো সেটা আমরা আলোচনা করবো। তবে শেষ করতে হচ্ছে আজকে আমাদের নিশ্চয়ই আমরা আসলে সেটি ধরে নিতে পারি যে হয়তো এদিকেই হয়তো যাচ্ছে সরকার। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন অতিথিরা, এবং আগামীতে আবারও কথা হবে। ধন্যবাদ দর্শক, সাথে ছিলেন, দেখা হচ্ছে আবার।